ভয়াবহ আগুনে পুরল শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ। 7 ঘন্টা বন্ধ ছিল উড়োজাহাজ ওঠানামা, শিডিউল বিপর্যয়ের চরম দুর্ভোগ। জুলাই সনদ স্বাক্ষর হলেও বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ চূড়ান্ত হয়নি এখনো। বিশেষ আদেশে গণভোটের চিন্তা ঐক্যমত্য কমিশনের। দেশে ফিরল ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের 8 প্রবাসীর মরদেহ। আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ 7 ঘন্টা পর অবশেষে শনিবার রাত 10টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত 9টার কিছু পর থেকে বিমান ওঠানামাও শুরু হয়। অগ্নিকাণ্ডের সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। এদিকে শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ফায়ার সার্ভিসের 37টি ইউনিটের দীর্ঘ 7 ঘন্টা লাগাতার চেষ্টার পর শনিবার রাত 10টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এর আগে বিমানবন্দরে আগুনের ঘটনায় জরুরি ভিত্তিতে ঢাকামুখী একাধিক ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করতে বাধ্য হয়। ঘন ধোঁয়ায় দীর্ঘক্ষণ কাজ করায় আগুন নিয়ন্ত্রণে কাজে নিয়োজিত সদস্যদের অনেকেই আহত ও অসুস্থ হয়ে পড়েন। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এদিকে এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। যত দ্রুত সম্ভব জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের সুপারিশ জমা দিতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। একটি বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট এবং আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা পালনের ক্ষমতা দেওয়ার মাধ্যমে সনদ বাস্তবায়নের সুপারিশ করার চিন্তা করছে কমিশন। ঐক্যমত্য কমিশন এখন দুটি বিষয় বিবেচনা রেখেছে। একটি হলো বিশেষ আদেশের ভিত্তিতে পুরো জুলাই সনদকে গণভোটে দেওয়ার সুপারিশ করা, অন্যটি হলো জুলাই সনদের কিছু প্রস্তাব বিশেষ আদেশের মাধ্যমে বাস্তবায়ন এবং কিছু প্রস্তাব গণভোটে দেওয়ার সুপারিশ করা। শুক্রবার জুলাই জাতীয় সনদে সই হলেও এখন পর্যন্ত সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ চূড়ান্ত হয়নি। এ মাসের মধ্যে এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ সুপারিশ সরকারকে দেবে ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু গণভোটের ভিত্তি কি হবে, গণভোটের সময় ও গণভোটের প্রশ্ন কি হবে, এসব বিষয়ে মতপার্থক্য আছে। শনিবার কমিশন নিজেরা বৈঠক করেছে, সেখানে প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এই প্রস্তাবের কিছু জায়গায় আরও স্পষ্ট এবং বিস্তারিত করা প্রয়োজন। এটি নিয়ে আজ আইন বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের বৈঠক করার কথা আছে। দেশে ফিরল ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত 8 প্রবাসীর মরদেহ। শনিবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের লাশ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। এরপর আনুষ্ঠানিকতা শেষ করে লাশগুলো তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়। সরকারের পক্ষ থেকে লাশ দাফনে 35,000 টাকা করে দেয়া হয়। এই সময় স্বজনদের কান্নায় বিমানবন্দরে শোকের ছায়া নেমে আসে। এরপর নিহত 7 জনের জন্মভূমি সন্দ্বীপের উদ্দেশ্যে লাশ নিয়ে যায় স্বজনরা। নিহতদের একজনের বাড়ি রাউজান উপজেলায়। নিহতরা হলেন সন্দ্বীপের সারিকায়তের আমির মাঝি মোহাম্মদ আরজু, মোহাম্মদ রকি, শাহাবুদ্দিন ও মোহাম্মদ বাবলু এবং মাইটভাঙ্গার মোহাম্মদ জুয়েল ও রহমতপুরের মোহাম্মদ রনি। অপরজন রাউজানের চিকদার ইউনিয়নের ইউসুফের ছেলে। গত 8 অক্টোবর বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপ উপজেলার 7 প্রবাসী সহ 8 জন নিহত হন। উপকূলীয় জেলা সাতক্ষীরা ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘদিন ধরেই বঞ্চিত। জেলার কৃষি, মৎস্য, পর্যটন শিল্প ও ভোমরা স্থলবন্দর সহ বিভিন্ন খাত থেকে মোটা অঙ্কের রাজস্ব আদায় হলেও সরকারি বরাদ্দে এ জেলা বরাবর বৈষম্যের শিকার। তবে জেলা প্রশাসন মনে করেন উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ অবকাঠামোগত উন্নয়ন হলে জেলাটি দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবে। রাজনৈতিক কারণে সাতক্ষীরাকে ইচ্ছা করে পিছিয়ে রাখা হচ্ছে এমন অভিযোগ নাগরিক সমাজের। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে রিপোর্ট।
দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলার সাতক্ষীরায় প্রাকৃতিক সৌন্দর্য, অর্থনৈতিক সম্ভাবনা আর ক্রীড়াঙ্গনে সাফল্য থাকা সত্ত্বেও জেলার মানুষ বছরের পর বছর উন্নয়ন বৈষম্যে ভুগছে। জেলাটিতে রয়েছে সুন্দরবন, যা পর্যটনের অপার সম্ভাবনা তৈরি করতে পারে। রয়েছে চিংড়ি ও কাঁকড়া শিল্প, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, পর্যটন অবকাঠামোর অভাব ও আধুনিক সুযোগ সুবিধা না থাকায় এই সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। সীমান্ত জেলা হওয়ার পাশাপাশি সাতক্ষীরা উপকূলীয় দুর্যোগ প্রবণ অঞ্চল। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙন এখানকার নিত্যসঙ্গী। ৮০% সড়ক এখনো অনুন্নত এবং প্রধান সড়কগুলোর বেহাল দশা। বাংলাদেশের 1/3 রাজস্ব সাতক্ষীরা থেকে যায়, কিন্তু সেই রাজস্বের যদি অর্ধেক টাকাও যদি সাতক্ষীরার পিছনে ব্যয় করা হতো, তাহলে সাতক্ষীরার মানুষ উন্নয়ন পেত। টেকসই বাঁধ না হওয়ার কারণে আমাদের যে সীমান্তবর্তী নদীগুলো রয়েছে, সেই নদী ভাঙনের ফলে কি হচ্ছে, ভারত তার আমাদের নদীগুলো ভেঙে গিয়ে ভারতের অঞ্চল বেড়ে যাচ্ছে এবং আমাদের জমি হারাচ্ছে বারবারই। জাতীয় দলের বহু খেলোয়াড় উঠে এলেও নেই কোনো পর্যাপ্ত খেলার মাঠ বা আধুনিক ক্রীড়া কমপ্লেক্স। আমরা চাইবো একটা ক্রীড়া কমপ্লেক্স, আমাদের দাবি, আমাদের সাতক্ষীরাবাসীর দাবি। রাজনৈতিক অপপ্রচারের ফলেই অবকাঠামো ও যোগাযোগ খাতে সাতক্ষীরা পিছিয়ে আছে অভিযোগ সুশীল সমাজের। বিগত দিনে সরকার বিভিন্ন উন্নয়নের গল্প বলেছে বটে, কিন্তু সেই গল্পগুলি আসলে সাতক্ষীরার উন্নয়নের সাথে যায় না। 6 লেনের রাস্তা হওয়ার কথা ছিল, ভেটকালি সাতক্ষীরা, ভেটকালি ওই সাতক্ষীরা মুন্সিগঞ্জ, অথচ সেই রাস্তাটা প্রশাসনিক কারণে বাদ দেওয়া আছে, রাজনৈতিক কারণে বাতিল করা হয়েছে। এই জেলায় 150 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, যেখানে রাস্তাঘাটগুলো খুব নাজুক। 6টা প্যাকেজে 6টি অনুমোদন হয়েছে এবং সব প্যাকেজের ঠিকাদাররাই এখন মাঠে আছেন। তারা ইতিমধ্যে স্ট্যাকইয়ার্ড নির্মাণ সম্পন্ন করেছে এবং মালামাল সংগ্রহের কাজ শুরু করেছে। আমরা আশা করছি 2027 জুন নাগাদ এই যে শ্যামনগরের গাবুরা ইউনিয়ন প্লাস আশাশুনির যে এলাকাগুলো টেকসই বাঁধ এবং নৈতিক সংরক্ষণ কাজ চলমান আছে, সেগুলো শেষ হবে এবং শেষ হলে এই এলাকাগুলোর যে দীর্ঘদিনের একটি সমস্যা, বাঁধ ভাঙন প্লাস নদী ভাঙন বা সাইক্লোনকালীন সময়ের যে সমস্যাগুলো, সেগুলো নিরসন করা সম্ভব হবে। জেলার অনেক প্রত্যন্ত এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। আমাদের শিক্ষার বা আমাদের হাসপাতাল, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের যে বাজেট লাগে, হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলছি 21 কোটি টাকা, কিন্তু আমার মনে হয় যে বর্তমানে এই সময় এসে 21 কোটি টাকা কিন্তু আমার মনে হচ্ছে যে কি এটা আমি কি বলতে চাই, যে এটা যৎসামান্য একটা বিষয়। শিক্ষা, স্বাস্থ্য ও উন্নত যোগাযোগ ব্যবস্থা ও বিশুদ্ধ পানির সংকট সহ মৌলিক চাহিদা পূরণে সরকার বিশেষ উদ্যোগ নেবে, এমন প্রত্যাশা সাতক্ষীরাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 74 রানের জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরুর ম্যাচে বাংলাদেশের নায়ক রিশাদ হোসেন ব্যাটিং প্রতিকূল উইকেটে তার 13 বলে 26 রানের ইনিংস শেষ দিকে দলের জন্য ছিল মহামূল্যবান। এরপর আসল কাজ বোলিংয়েও জ্বলে ওঠেন এই লেগ স্পিনার। 9 ওভারে 35 রান দিয়ে নেন ক্যারিয়ার সেরা 6 উইকেট, যা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের কোনো স্পিনারের সেরা কীর্তি। অথচ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে 23 বছরের রিশাদ ছিলেন পুরোপুরি নির্লিপ্ত। বলেন, এটা হচ্ছে আমার জব, তো এটা আমাকে করতে হবে। তো যেদিন সবাই একটু স্ট্রাগল করতেছিল, তো আমি চেষ্টা করছি যে আমার বেস্টটা দেওয়ার। তো এটা নর্মাল, এটা আমার জব আর কি। আমি আমার প্রসেসের মধ্যেই ছিলাম। তো প্রথম একটা ওভার একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছে, তো পরে সব কিছু ঠিক কাভার করে ফেলছি ইনশাল্লাহ। উইকেট ওদের জন্য যেমন ছিল আমাদের জন্য একই ছিল। তো আমার মনে হয় যে দুই টিমের জন্য আপনি দেখবেন যে এর চেয়ে কিন্তু বাজে উইকেট গায়ানাতে ছিল, তো আমরা কিন্তু এটা অ্যাডজাস্ট করে খেলছি। তো আমার মনে হয় যে দুই টিমের জন্য কিন্তু সমান ছিল। যে জায়গায় নামে আমার রোলটা হচ্ছে যে কীভাবে একটু এক্সট্রা রান করা যায়, যে টিমের জন্য যেটা ভালো হয়। যে জায়গায় 180, সে জায়গায় যদি 210-15 হয়, তো আমার জন্য ভালো। তো আমি এটাই রোল, আমার এটা ট্রাই করছি, তো আলহামদুলিল্লাহ হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।